আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান হিমেল। বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। তো কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে রাইট ফ্রম ভার্বসের 10টি রুল সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং যদি কোনো সমস্যা দেখতে পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্বের সংখ্যা নির্ধারণ করা হয়। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে হচ্ছে হি প্লেজ ফুটবল। এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লেজ হচ্ছে ভার্ব এবং ফুটবল হইতেছে অবজেক্ট। এখানে বলা আছে যে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়। এইখানে হি সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্ব ছিল, মেইন ভার্ব ছিল প্লে। তো প্লের সাথে এস বাই এস যোগ হয়ে ভার্বটি হয়েছে প্লেস। হি প্লেস ফুটবল। তো অন্যভাবে বলা যায় এখানে যে হি এর জায়গায় যদি আই থাকতো, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই উই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ ইয়োর এই দুইটা হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি যত সব সাবজেক্ট আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তো এখানে যদি আই থাকতো আই, তাহলে প্লেজ হইতো না, এখানে এস বাই এসটা বাদ যেত, এখানে হতো আই প্লে ফুটবল। এখানে ব্যাখ্যাও তেমনটাই দেওয়া আছে। যদি সাবজেক্ট এক বচন বা সিঙ্গুলার হয়, যেমন শি, হি, ইট, তাহলে ভার্বের শেষে এস বাই এস বসে। 2 নম্বর রুল হচ্ছে টু যদি থাকে কোনো সাবজেক্টের মাঝে, টু থাকলে ভার্বের বেস ফ্রম বা V1 বসে। টু এর পরে ভার্বের মূল ভার্ব বসে। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে আই ওয়ান্ট টু গো দেয়ার। আই ওয়ান্ট এখানে দেওয়া আছে টু, তো টু এর পরে গো, গো হচ্ছে ভার্বের মূল ফর্ম আর কি। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম এবং গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে যেহেতু বলছে যে বেস ফর্ম বসবে, সেহেতু এইখানে আই ওয়ান্ট টু গো দেয়ার, গো হচ্ছে বেস ফর্ম বসছে। এখানে ব্যাখ্যায় দেওয়া আছে টু এর পরে কোনো ভার্ব থাকলে তা মূল রূপে থাকবে, অতিরিক্ত কিছু যোগ করা যাবে না। তো এখানে গোজ হয় নাই বা গোয়িং হয় নাই, কারণ হচ্ছে ভার্বের পূর্বে টু আছে। তো টু থাকলে ভার্বের সবসময় বেস ফর্ম বসবে। 3 নম্বর রুলে দেওয়া আছে মডাল ভার্বের পরে ভার্বের মূল রূপ বসবে। মডাল ভার্ব বলতে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, ইটিসি। ক্যান, কুড, মে, মাইট এইগুলো থাকলে সবসময় ভার্বের বেস ফর্ম বা V1 বসে। তো এখানে এক্সাম্পলে দেওয়া আছে হচ্ছে শি ক্যান সিং ওয়েল। সিং হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো শি ক্যান দেওয়া আছে, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল রূপ বসে, সেহেতু এখানে শি ক্যান সিং ওয়েল। এইটা যদি আমাদের পাস্ট সেন্টেন্সে থাকতো তাহলে হয়তো শি ক্যান সাং ওয়েল। এটা ভুল বলছি, যাই হোক এটা স্কিপ করি। তো 4 নাম্বার রুল হচ্ছে ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন। আমরা জানি যে টেন্স হয় 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রতিটা টেন্সের ভিতরে আবার 4 ভাগে ভাগ আছে, যে ওইগুলা বলতে গেলে আবার আমাদের টেন্সের ক্লাস করতে হবে। আজকে রাইট ফ্রম অফ ভার্বসের ক্লাসে আছি, তো রাইট ফ্রম অফ ভার্বসের ক্লাসটাই করি। বলা আছে ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন। ভার্ব সবসময় টেন্সের উপরে ভিত্তি করে পরিবর্তিত হবে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে করতে হবে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ভার্বের দ্বিতীয় ফর্ম, যেটাকে V2 বা পাস্ট ফর্ম বলে, সেটা বসাতে হবে। আর যদি সেন্টেন্সটি যদি ফিউচার টেন্সে হয় তাহলে
সেটা উইল যোগ করে ভার্ব আর কি বসাতে হবে। তো এখানে দেওয়া আছে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এই সেন্টেন্সটি আমরা দেখে কিভাবে বুঝবো যে এটা কোন টেন্সে আছে। এইখানে ইয়েস্টারডে ওয়ার্ডটি আছে, তো ইয়েস্টারডে যদি থাকে তার মানে হচ্ছে এটি দিয়ে বোঝা যাচ্ছে গতকাল, মানে যে দিনটি চলে গেছে বা আমরা পিছনে রেখে আসছি। তো এই কারণে এটা মেইনলি পাস্ট সেন্টেন্সে চলে গেছে, পাস্ট টেন্সে চলে গেছে। তো পাস্ট টেন্সে যাওয়ার কারণে হি গো টু স্কুল হয় নাই, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে গান। তো এখানে যেহেতু পাস্ট টেন্সের সেন্টেন্স এটি, সেহেতু হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে মূলত ইয়েস্টারডে থাকায় ভার্বের পাস্ট ফর্ম বসছে, যেহেতু আমরা আগে থেকে জানতে পড়ে আসছি যে ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, সেহেতু এখানে টেন্সটা যেহেতু পাস্ট ফর্মে আছে সেহেতু ভার্বের পাস্ট ফর্ম বসছে। রুল নাম্বার 5-এ বলা আছে প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল বসে। ভয়েস তো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মূলত হচ্ছে যেটি অ্যাক্টিভভাবে থাকে, সক্রিয়ভাবে থাকে, যেটি সাবজেক্ট প্রথমে বসে। আর প্যাসিভ ভয়েস হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করে সেন্টেন্সটি ফুলফিল করতে হয়। তো আমরা জানি যে প্যাসিভ ভয়েসে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপেল বসে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে দ্য বুক ওয়াজ রিটেন বাই হিম। এটার অ্যাক্টিভ ভয়েস ছিল হচ্ছে হি রাইটস এ বুক, হি রাইটস এ বুক। সেহেতু এখানে বি ভার্ব হিসেবে, যেহেতু সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে, এখানে বি ভার্ব হিসাবে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের বাক্যের অবজেক্টটাকে সাবজেক্ট করে বি ভার্ব ওয়াজ আনা হয়েছে, এবং তারপরে যেহেতু এটা প্যাসিভ ভয়েস সেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানো হয়েছে রিটেন। দ্য বুক ওয়াজ রিটেন বাই হিম। রুল নাম্বার 6, কন্টিনিউয়াস চেঞ্জ থাকলে বি ভার্ব প্লাস আইএনজি হবে। কন্টিনিউয়াস চেঞ্জ থাকলে বি ভার্ব প্লাস আইএনজি থাকবে। কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তো যেটাই হোক সেইটার স্ট্রাকচার অনুযায়ী বি ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। তো এখানে দেওয়া আছে দে আর প্লেয়িং ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট। এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর যেহেতু আর দেওয়া আছে সেহেতু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেহেতু প্লে এর জায়গায় প্লের সাথে আইএনজি যোগ হয়েছে, অতিরিক্তভাবে আইএনজিটি যোগ হয়েছে। তো সাবজেক্টটি এসেছে দে, বি ভার্ব হিসেবে আর, ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। দে আর প্লেইং ক্রিকেট। এখানে ব্যাখ্যা হিসেবে দেওয়া আছে কোনো কাজ চলমান থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তার আগে বি ভার্ব ব্যবহার করতে হয়। চলমান বলতে কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল হিসেবে তো দেওয়াই আছে দে আর প্লেইং ক্রিকেট। আমরা পরবর্তী রুলে চলে যাব যে পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ হ্যাড দেওয়া থাকলে মূলত আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি পারফেক্ট টেন্সে আছে। তো হ্যাভ হ্যাজ হ্যাডের পরে সবসময় ভি ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপাল হিসাবে বসে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে যদি কাজটি সম্পন্ন হয়ে থাকে তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এখানে দেওয়া আছে আই হ্যাভ যেহেতু দেওয়া আছে সেহেতু এটা পারফেক্ট টেন্স, আর যেহেতু হ্যাভ দেওয়া আছে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টকে বোঝায়। যদি এখানে হ্যাড দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এটি পাস্ট পারফেক্টে আছে। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ দেওয়ার পরে ডু এর জায়গায় ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান বসছে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো রুল অনুযায়ী আই হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেন অবজেক্ট, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রুল নাম্বার 8 আছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে যদি শর্তমূলক বাক্য হয় যে
প্রথম প্রথম ধাপে একটা কাজ হয়েছে, দেন দ্বিতীয় ধাপে আর একটা কাজ, বা প্রথম ধাপের কাজের ফলাফল হিসাবে আমরা ভবিষ্যতে কিছু একটা পাবো। তো আমরা রুলটা দেখি, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, মানে ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী সেন্টেন্সটি ফিউচার টেন্সের মেইন ক্লজে হবে, মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সে হবে। তো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো। যদি তুমি পড়ো তাহলে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা, তুমি ভালো একটা জায়গায় পড়তে পারবা, জীবনে সাকসেস হইতে পারবা, পরীক্ষায় পাস করতে পারবা। তো এইখানে দেওয়া আছে যে ইফ ইউ স্টাডি, যদি তুমি আজকে পড়ো, ইউ উইল পাস, তুমি ভবিষ্যতে পরীক্ষায় পাস করবে। তো প্রথম প্রথম সেন্টেন্সটি আছে ইফ ইউ স্টাডি, এটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্স। অ্যাজ আ রুল, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, সো ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়ো, এটা আছে প্রেজেন্ট টেন্স, এবং পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে ইউ উইল পাস। ইউ উইল যেহেতু দেওয়া আছে সেহেতু এটা ফিউচার টেন্স, ইউ উইল পাস, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো কন্ডিশনাল সেন্টেন্সের রাইট ফর্মটা আমরা বুঝতে পারলাম। দেন রুল নাম্বার 9-এ আছে জিরান, জিরান ভার্ব প্লাস আইএনজি অ্যাজ আ নাউন, মানে সাবজেক্টের প্রথমে একটি ভার্ব বসবে যেটার সাথে আইএনজি হবে, সেটা আবার ওই সাবজেক্টের নাউন হিসাবে কাজ করবে। এক্সাম্পল হচ্ছে সুইম, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে গুড একটা ভার্ব, সুইমিংও একটা ভার্ব। এখানে যেহেতু সুইমটা আইএনজি সহযোগে সাবজেক্টের প্রথমে বসছে এবং এটা নাউনের মতো কাজ করতেছে, সুইমিং মানে সাঁতার, সাঁতার কাটা ইজ আ গুড এক্সারসাইজ, একটি ভালো ব্যায়াম। তো যখন একটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং ভার্বটি দিয়ে আমাদের সেন্টেন্স শুরু করতে হবে, সেটি অবশ্যই জিরান্ড হিসাবে সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টে বলবে। এখানে ব্যাখ্যায় দেওয়া আছে যখন ভার্বকে নাউন হিসেবে ব্যবহার করা হয় তখন তার শেষে আইএনজি বসে। তো এখানে সুইমকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। সুইমিং আইএনজি যুক্ত না হলে সুইমটাও একটি ভার্ব হিসেবে থেকে যেত। তো কোনো সাবজেক্টের কোনো সেন্টেন্সের প্রথমে যদি কোনো ভার্ব দিয়ে শুরু করতে হয় তাহলে সেটি অবশ্যই আইএনজি যুক্ত করে জিরান্ট হিসেবে ব্যবহার করতে হবে। অ্যাট লাস্ট আমরা চলে আসি রুল নাম্বার 10-এ, সিকুয়েন্স অফ টেন্স, মানে টেন্সের সিকুয়েন্স অনুযায়ী ভার্ব বলবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে হবে। রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে একজন ব্যক্তি সে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য যখন দেয়, যেমন এক্সাম্পল দেওয়া আছে হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, সে বলেছিল যে সে ক্লান্ত ছিল। তার নিজের সম্পর্কেই দুইটা বাক্য, যে সে বলেছিল হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। যে বাক্যটা আমাকে দিয়ে বলানো হয়েছে কিন্তু উক্তিটি ছিল হচ্ছে তার। হি সেইড দ্যাট, সে বলেছিল, হি সেইড এটা পাস্ট টেন্স, দ্যাট হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ টায়ার্ড এটাও পাস্ট টেন্স। তো এখানে বলা আছে এক বাক্যে যদি দুটি কাজ হয় এবং প্রথম কাজটি যদি অতীতে হয় তাহলে পরবর্তী কাজটিও সাধারণত অতীতে হয়। তো এইখানে আমরা সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবো যে হি সেইড দ্যাট, সে বলেছিল যে, এটা একটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। দ্যাট হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, এটাও একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের 10টা রুল শিখলাম। ইংরেজির প্রতিটা গ্রামারই গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটি আমি আগেও বলেছি। তো এই 10টা রুল তোমরা আশা করি সবাই বাসায় করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কমেন্ট সেকশনটা আমাদের জন্য খোলা আছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।